রবি তার বন্ধু মিথিলেশের সঙ্গে গোয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। বেড়াতে যাওয়ার খরচের বিষয়ে আলোচনা উঠতেই রবি মিথিলেশকে একটি আয়কর নোটিশের বিষয়ে জানান। মিথিলেশ তার আইটিআরে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর অর্জিত সুদ দেখাননি। বিষয়টি রবিরও অজানা ছিল। আপনার আয়ের ওপর যেমন ট্যাক্স লাগু করা হয়, তেমনি আপনার সুদের উপার্জনের উপরেও ট্যাক্স দিতে হয়। কোটি কোটি ভারতীয়দের সেভিংস অ্যাকাউন্ট তো আছেই, এছাড়াও তারা বন্ড, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা আরডি এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। তারা এই বিনিয়োগ থেকে সুদ পান, যা করের আওতাধীন। মিথিলেশ এবং রবির মতো অনেক করদাতাই এটি সম্পর্কে অবগত নন, যে কারণে তারা তাদের রিটার্নে এই উপার্জনগুলি দেখান না। সুদ থেকে উপার্জনের উপর কিভাবে ট্যাক্স লাগু হয় তা জানার আগে আপনার আইটিআরে সুদের উপার্জন দেখানো কেন গুরুত্বপূর্ণ তা একজন বিশেষজ্ঞের কাছ থেকেই জেনে নেওয়া যাক। रिटर्न के अंदर आय को दिखाना बहुत जरूरी है और ब्याज एक किस्म की आय है। ये इनकम टैक्स के पांचवें हेड इनकम फ्रॉम अदर सोर्सेज, अन्य स्रोतों से जो आय है उसमें ऐड किया जाता है और वहां पर इस पर जो भी ड्यू टैक्स है वो पे किया जाता है। कि अगर आपके माइनर के अकाउंट्स हैं, सेविंग बैंक अकाउंट्स, वहां पर भी इंटरेस्ट इनकम आ रही है तो वो भी आपको अपनी इनकम टैक्स रिटर्न में दिखानी जरूरी है। हालांकि उसके अंदर 1500 रुपए पर चाइल्ड का आपको रिबेट मिलता है, उस रिबेट का आप फायदा उठा सकते हैं। तीसरी एक आय है जो एग्जम्प्ट है। गवर्नमेंट ऑफ इंडिया के कुछ बॉन्ड्स इस तरह के हैं जहां का जिसका इंटरेस्ट आपका टैक्स फ्री है, तो अगर ऐसी आपको ब्याज की आय है तो उसको आप शेड्यूल एग्जम्प्ट इनकम, शेड्यूल ईआई जो रिटर्न के अंदर होता है वहां दिखाई जाती है, लेकिन दिखानी जरूरी है। कहीं ना कहीं आयकर रिटर्न के अंदर ये आपको दिखानी जरूरी है आपके लिए। প্রায় প্রত্যেকেরই কম বেশি একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, অনেকের আবার বেশ কয়েকটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই ধরনের ক্ষেত্রে লোকেরা সুদ হিসেবে যথেষ্ট পরিমাণ উপার্জন করতে পারেন। আয়কর আইনের ধারা 80TT এর অধীনে একটি সেভিংস অ্যাকাউন্টে 10,000 টাকা পর্যন্ত বার্ষিক সুদ আয়কর মুক্ত। এই সীমা প্রতিটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা নয়, বরং সমস্ত সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদের মোট। এই ছাড় 60 বা তার কম বয়সী ব্যক্তি এবং HUF বা হিন্দু অবিভক্ত পরিবারের জন্য প্রযোজ্য। অর্জিত সুদ 10,000 টাকার বেশি হলে কর ধার্য করা হবে। করদাতাকে অন্যান্য উৎস থেকে আয়ের হেডিংয়ে তার আইটিআরে এক অর্থবর্ষের মধ্যে তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্টের থেকে সুদের উপার্জন দেখাতে হবে। সুদের পরিমাণ আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হবে, আর তারপরেই প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে আপনাকে ট্যাক্স দিতে হবে। ফিক্সড ডিপোজিট বা এফডিতে অর্জিত সুদ করের আওতায় আসে। প্রবীণ নাগরিক বা যাদের বয়স 60 বা তার বেশি, তারা এফডিতে অর্জিত সুদের উপর 25,000 টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন। আইটি আইনের ধারা 80TTB-র অধীনে এই ছাড় দাবি করার জন্য একজনকে আইটিআরে এই আবেদন করতে হবে। 60 বছরের কম বয়সী ব্যক্তিরা এই ছাড়ের জন্য যোগ্য নন। যদি এফডির সুদ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে ব্যাংকগুলিও 10% হারে টিডিএস কেটে নেয়। প্রবীণ নাগরিকদের জন্য এটি 50,000 টাকা এবং 60 বছরের কম বয়সীদের জন্য এই সীমাটি 40,000 টাকা। যদি আপনার মোট আয় সুদ সহ বেসিক এক্সামশনের নিচে হয়, আপনি আপনার টিডিএস কাটা বন্ধ করতে ফর্ম 15G বা 15H ফাইল করতে পারেন। পুরনো কর ব্যবস্থার অধীনে 60 বা তার কম বয়সী করদাতাদের জন্য বেসিক এক্সামশনের সীমা হলো 2,50,000 টাকা। 60 বছর বা তার বেশি বয়সী বা প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা হলো 3 লক্ষ টাকা। সুপার সিনিয়র সিটিজেন বা 80 বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ছাড়ের সীমা হলো 5 লক্ষ টাকা। 2023-24 সালে প্রবর্তিত নতুন কর ব্যবস্থার অধীনে মৌলিক ছাড়ের সীমা হলো 3 লক্ষ টাকা। আরডি, কেভিপি এবং এনএসসির মতো স্মল সেভিংস স্কিমে প্রাপ্ত সুদও কর আকর্ষণ করে। সুদটি আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হয়, আর তারপরেই প্রযোজ্য আয়করের উপর নির্ভর করে আপনাকে কর দিতে হবে। देखिए, आयकर विभाग ने पूरा रडार का सिस्टम लगाया हुआ है। उनको अलग अलग एजेंसीज से रिपोर्टिंग मिलती है, जिसके अंदर बैंक है, सब रजिस्ट्रार है जहां पर प्रॉपर्टी की डिटेल्स फाइल करते हैं। इसी तरह से बैंक जो इंटरेस्ट पे करते हैं उसकी पूरी एक एनुअल स्टेटमेंट जो है वो फाइल करते हैं इनकम टैक्स डिपार्टमेंट के पास, अलॉन्ग विद योर पैन नंबर। तो आपके पैन नंबर पर जाती है, फिर वो आपके पैन नंबर पर रिफ्लेक्ट हो जाती है। तो आप अपना AIS, एनुअल इंफॉर्मेशन स्टेटमेंट, और TIS, ट्रांजैक्शनल इंफॉर्मेशन स्टेटमेंट, जब आप उसको पढ़ते हैं तो वहां आपको दिखाई देता है कि आपको किस बैंक ने कितना ब्याज दिया।
लेकिन मैं यहाँ फिर भी कहूंगा कि अगर वहां आपकी कोई इनकम नहीं भी आ रही है और आपको सचमुच में इनकम मिली है तो आप अपने बैंक से उसका सर्टिफिकेट लीजिए और उसको अपनी रिटर्न में दिखा करके उस पर टैक्स दे दीजिए। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রবীণ নাগরিকদের মধ্যে একটি জনপ্রিয় বিনিয়োগের স্কিম। এতে বিনিয়োগ করলে নিয়মিত বিরতিতে তাদের সুদ পাওয়া যায়। যদি আপনার সুদের উপার্জন সহ আপনার মোট আয় মৌলিক ছাড়ের সীমার নিচে নেমে যায় তাহলে কোনো কর আরোপ করা হবে না। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হলো কয়েকটি সেভিংস স্কিমের মধ্যে একটি, যা ট্রিপল-ই বিভাগের ক্যাটাগরিতে পড়ে। এর অর্থ হলো মূল পরিমাণ, সুদ এবং মেয়াদ পূর্তিতে প্রাপ্ত অর্থ সম্পূর্ণ করমুক্ত। শুধু তাই নয়, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি দ্বারা ইস্যু করা বন্ডের ওপর অর্জিত সুদও করযোগ্য। टैक्स डिपार्टमेंट के पास बहुत ऐसे प्रावधान है जिनका वो इस्तेमाल कर सकता है। उसके अंदर सबसे बड़ा है सेक्शन 148 के अंदर वो आपकी आयकर की रिटर्न को रीओपन करके उसको रीअसेस कर सकता है और उस पर इंटरेस्ट और पेनल्टीज बिल्कुल लगा सकता है। और इसके साथ साथ इंटरेस्ट डिक्लेयर ना करना एक ट्रिगर करता है एक पॉइंट को कि आपने इसका मतलब उस बैंक अकाउंट को भी छुपाने की कोशिश की है, तो आयकर अधिकारी का ये रीजन टू बिलीव बनता है और इसके ऊपर वो आपके खिलाफ सारे इंटरेस्ट और पेनल्टीज के प्रोविजन जो है वो अप्लाई कर सकता है और उस पर टैक्स लगाया जा सकता है। लेकिन अगर सरकार उस पर आयकर विभाग कार्रवाई करता है तो आपको इंटरेस्ट और पेनल्टीज भी देने पड़ते हैं। তবে এই ট্যাক্স ফ্রি বন্ডের অধীনে প্রাপ্ত সুদের উপর আইটি নিয়ম অনুসারে কর লাগু হয় না। সভরেন গোল্ড বন্ডে অর্জিত সুদও করযোগ্য। মিথিলেশ এবং রবির মতো এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আপনার আইটিআরে আপনার সুদের উপার্জন দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার বার্ষিক তথ্য বিবৃতি বা এআইএস এ আপনার সুদের উপার্জন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনি যদি পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নেন তাহলে আপনি আপনার আয়ের ওপর 80 টিটিএ, 80 টিটিবি, 80সি এবং 80ডি এর অধীনে এই ছাড় ক্লেম করতে পারেন। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার আইটিআরে সুদের উপার্জনের তথ্য লুকিয়ে রাখেন তাহলে 31শে ডিসেম্বর 2023 এর মধ্যেই আপনার আইটিআর সংশোধন করার এবং প্রযোজ্য কর পরিশোধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একইভাবে আপনি যদি গত 2 বছরে আপনার কোনো উপার্জন দেখাতে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি একটি আপডেটেড রিটার্ন ফাইল করতে পারেন।